আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব 11 অধ্যায় থেকে। তাহলে চলো দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন থাকছে। তো এই প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2022 এর প্রশ্নটি এসেছে। সো আমরা এখন সেই প্রশ্নগুলো দেখব, উদ্দীপকটি দেখব এবং প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে লেখা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি ইজ ইকুয়ালস টু A প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যৌগটি হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তৈরি হয়েই গেল। কার্বন এবং হাইড্রোক্সাইড মূলক মিলে এই গ্যাস তৈরি করতেছে, তাহলে এই গ্যাস হবে অ্যাসিটিলিন গ্যাস। এই গ্যাস হবে অ্যাসিটিলিন গ্যাস। এবার এ গ্যাসের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে সি গ্যাস উৎপন্ন করতেছে। এ গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে সি গ্যাস উৎপন্ন করতেছে। সি গ্যাস কি হবে তাহলে বলো তো? যেহেতু এক অণু হাইড্রোজেন, তাহলে সি গ্যাস হবে ইথিন। এবং সি গ্যাসের সাথে আবার হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করতেছে ডি গ্যাস। ডি গ্যাস হচ্ছে ইথেন। তাহলে আমরা এখন বি নাই, এ সি ডি সবগুলো গ্যাস ক্লিয়ার। এটা ইথেন, এটা ইথিন, এটা ইথাইন বা অ্যাসিটিলিন। ওকে ফাইন। নেক্সট আসো আমরা প্রশ্নগুলোর অ্যান্সার চেষ্টা করি। অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে? আচ্ছা অ্যান্সার কী হবে দেখো, যেসব জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়াকার কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। অর্থাৎ যে সকল জৈব যৌগকে নিয়ে যখন আমরা আলোচনা করি, মানে গঠন দিক থেকে বলয় অর্থাৎ চাক্রিক যৌগ, তারা মুক্ত শিকল না, তাদের বদ্ধ শিকলের মতো কাঠামো, বাট ধর্ম বা অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সব মুক্ত শিকলের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। আমরা চাইলে এখানে একটা এক্সাম্পলও দেখতে পারি। দেখো এক্সাম্পল দিলে কি হবে। ফর এক্সাম্পল যদি আমরা এরকম একটা যৌগ দেখাই, এই যে CH2 সাইক্লোপ্রোপিন, দেখো সবার মাঝখানে সিঙ্গেল বন্ধন, সবার মাঝখানে সিঙ্গেল বন্ধন, কিন্তু মূল কাঠামোটা কিন্তু ত্রিভুজ শেপ। সো এটা এই যৌগের নাম হবে সাইক্লোপ্রোপিন। এটা গঠন অ্যালিসাইক্লিক যৌগের মতো বা বদ্ধ শিকল যৌগের মতো, কিন্তু এটার কাঠামো বা বিক্রিয়া টিক্রিয়া সমস্ত কিছু মুক্ত শিকল যৌগের মতো। ওকে, তাহলে এটা হয়ে গেল। আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্নে কি বলেছে দেখো। সেকেন্ড প্রশ্নে বলেছে সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তো কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে উদ্ভিদ শর্করা বা গ্লুকোজ তৈরি করতে পারে। সো দেখো যে কার্বন ডাইঅক্সাইড, পানি, শর্করা বা গ্লুকোজ, অক্সিজেন এবং শক্তি। সো এখান থেকে আমরা মূলত এই অক্সিজেনটাকে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, ফলে আমরা সেখান থেকে অক্সিজেন পাই। আর এখান থেকে তৈরি করা হয় গ্লুকোজ, শর্করা বা গ্লুকোজ আমরা এখান থেকে তৈরি করতে পারি। আর কি কাঁচামাল হিসেবে কি ব্যবহার করে উদ্ভিদ? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। সো এটা একটা বিক্রিয়া, দেখো এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া, তাই না? বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা শর্করা বা গ্লুকোজ তৈরি হচ্ছে। এবং এখানে সাহায্য করে কি? ক্লোরোফিল এবং সূর্যালোক। পাতায় ক্লোরোফিল থাকে, আর সূর্যের আলো এই শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে সহায়তা করে। তাহলে খ নাম্বার প্রশ্নটি সহজ ছিল। আমরা এবার গ নাম্বার প্রশ্নে যাব। বলতেছে উদ্দীপকের এই যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে বিক্রিয়া সহ লিখো। উদ্দীপকের এই যৌগটি, অর্থাৎ আমরা এখান থেকে যে এই যৌগটি পেয়েছি, সে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে। আচ্ছা এখন ফার্স্টে আসে এই যৌগটা কে হবে। এই যে দেখো বিক্রিয়াটা দেখো, ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি ইজ ইকুয়ালস টু অ্যাসিটিলিন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়াটা কিভাবে হলো আমরা একটু ভেঙে ভেঙে দেখাবো যে বিক্রিয়াটা কিভাবে হয়েছে। ফাইন, তাহলে দেখো দুই ভাগে ভাগ করো, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল। দুই ভাগে ভাগ করলাম, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল। সো যেহেতু দুই অণু, তাহলে হাইড্রোজেন হবে দুইটা, হাইড্রোক্সিল হবে দুইটা। ক্যালসিয়াম কার্বন আর হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ধন CH। আর ক্যালসিয়াম আর হাইড্রোক্সিল মূলক মিলে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম এবং হাইড্রোক্সিল মূলক মিলে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো ফার্স্টে আমরা এইটুকু তৈরি করলাম। এবারে আসো ব্রোমিন দ্রবণকে সে বর্ণহীন করবে কিনা সেটা এখন দেখতে হবে। তো আমরা এটাকে এভাবে দেখাতে পারি, খেয়াল করো, এই যে ব্রোমিন নিলাম, তো দুইটা ব্রোমিনকে পৃথক করো। এখানে যাবে একটা ব্রোমিন, এখানে আসবে একটা ব্রোমিন। আবার দেখো এখান থেকে আমরা যদি পৃথক করি, এই যে ব্রোমিনকে আমরা পৃথক করলাম, এই যে ব্রোমিনকে পৃথক করলাম, ফলে কি হবে? ব্রোমিনগুলো এই যে কার্বনগুলোতে যুক্ত হয়ে যাবে, ব্রোমিনগুলো এখানে কার্বনগুলোতে যুক্ত হয়ে যাবে। ফলে প্রত্যেকটা কার্বনে দুইটা করে ব্রোমিন আসতেছে। দেখো ফলে প্রত্যেকটা কার্বনে দুইটা করে ব্রোমিন আসতেছে। এজন্য CHBr2 বেসিক্যালি এটাকে আমরা চাইলে অন্যভাবে ভেঙে দেখাতে পারি। আবার এখানে CHBr2, অর্থাৎ ব্রোমিনগুলোকে আমরা ভেঙে ভেঙে এখানে কমপ্লিট করে দেখালাম যে 1122 টেট্রা ব্রোমো ইথেন। তো এই ব্রোমিনের যে লাল বর্ণ, এই লাল বর্ণ আর লাল থাকবে না, লাল বর্ণটা কি হয়ে যাবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল বর্ণের কালার পরিবর্তন ঘটে যাবে। তো এটাকে যদি তোমরা চাইলে তোমরা এটাকে এভাবে দেখাতে পারো। আমি এখানে একটু দেখাচ্ছি, ব্রোমিনটাকে চাইলে আমরা এভাবে ভেঙে ভেঙে দেখাতে পারি। দেখো এই যে CH এখানে দেখাবে একটা ব্রোমিন, এখানে দেখাবে একটা ব্রোমিন। আবার
CH, এখানে দেখাবো একটা ব্রোমিন, এখানে দেখাবো একটা ব্রোমিন। সো এই যে দেখো দুইটা ব্রোমিনকে আমরা পৃথক পৃথকভাবে ভেঙে দেখালাম। তো চাইলে এইভাবে দেখানো যেতে পারে। তখন কি হবে, এই কার্বনটাকে আমরা লিখবো 1, এই কার্বনটাকে আমরা লিখবো 2। সো 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন। তখন ব্রোমিনের কালারটা যে লাল রং পিওর, সেই লাল রংটা নষ্ট হয়ে যাবে। বেশ, ঘয়ের প্রশ্নের অ্যান্সার শেষ। যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের ডি যৌগ থেকে মিথেন গ্যাস প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। ডি যৌগ, ডি যৌগটি কে বলো তো? ডি যৌগটি ইথেন গ্যাস। এখন ইথেন গ্যাস থেকে মিথেন গ্যাসে আসতে বলতেছে, ইথেন গ্যাস থেকে মিথেন গ্যাসে আসতে বলতেছে। তাহলে আমরা দেখবো যে ইথেন গ্যাস থেকে মিথেন গ্যাসে আসা যায় কিনা। তাহলে এখানে ফার্স্টে দেখো, এ ছিল আমাদের অ্যাসিটিলিন, এর সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত করে আমরা পাচ্ছি ইথিন, যেটা হলো আমাদের সি যৌগ, এবং ডি যৌগটা এর সাথে আমরা আবার ই যুক্ত করব। দেখো ওকে, ডি যৌগটি কি হবে? ডি যৌগটি হবে ইথেন, CH3 ইথেন। তাহলে এখন ইথেন থেকে আমাকে আসতে হবে কোথায়? ইথেন থেকে আমাকে আসতে হবে মিথেনে। ফাইন, তাহলে বিক্রিয়া কীভাবে হবে? ইথেন থেকে মিথেনে কীভাবে আসবো? ফার্স্টে আমরা প্রথম ধাপে ব্রোমিন দ্বারা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। ব্রোমিন দ্বারা আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। সো প্রতিস্থাপন বিক্রিয়া করবে, এখান থেকে একটা ব্রোমিন আসবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। ফলে CH3 ফলো করো, CH3 CH2 Br উৎপন্ন হলো, আর এই হাইড্রোজেন আর একটা ব্রোমিন উৎপন্ন করলো HBr। তাহলে প্রথম ধাপে আমরা কি পাচ্ছি? প্রথম ধাপে পাচ্ছি আমরা ইথাইল ব্রোমাইড। প্রথম ধাপে পাচ্ছি আমরা ইথাইল ব্রোমাইড। এবার এই ইথাইল ব্রোমাইডের সাথে আমরা যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড। ফলে সোডিয়াম আসবে ব্রোমিনের জায়গায়, ভুল বলেছি। ফলে হাইড্রোক্সিল মূলক আসবে ব্রোমিনের জায়গায়, আর ব্রোমিন যাবে হাইড্রোক্সিল মূলকের জায়গায়। উৎপন্ন হলো ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড, তাহলে আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। এবার অ্যালকোহলের সাথে জায়মান অক্সিজেন যুক্ত করো। ফলে কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই জায়গায়, উৎপন্ন করবে কি? পানি। এই যে H2O, পানি তৈরি করতেছে, আর এই জায়মান অক্সিজেন আসবে এইখানে। ফলে উৎপন্ন হবে দেখো CH3 কার্বন হাইড্রোজেনের অক্সিজেন, তাহলে CH3 CHO ইথানল, অ্যালডিহাইড প্রস্তুত হয়ে যাচ্ছে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুত হয়ে যাচ্ছে। এবার এই অ্যালডিহাইডের সাথে আবারও জায়মান অক্সিজেন যদি যুক্ত করি, তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা জৈব অ্যাসিড পর্যন্ত প্রস্তুত করলাম। নেক্সটে আমরা যে জৈব অ্যাসিডটি পেয়েছি, ইথানোয়িক অ্যাসিড পেয়েছি, এর সাথে যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম যাবে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায়। কি উৎপন্ন হবে দেখো? লবণ, CH3COO আর H2O, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে, হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি করতেছে পানি। তাহলে আমরা এখান থেকে একটা লবণ পাচ্ছি, সোডিয়াম ইথানয়েড লবণ পাচ্ছি। নাম কি লবণের? সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, এবারে সেই সোডিয়াম ইথানয়েডের সাথে সোডা লাইমের বিক্রিয়া ঘটাও। তাহলে COONA এবং সোডিয়াম অক্সাইড এরা পরস্পর মিলে যাবে, উৎপন্ন করবে Na2CO3, সোডিয়াম কার্বনেট। দেখো একটা সোডিয়াম, এই একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, তার মানে Na2। এখানে পাচ্ছি একটা কার্বন, তাহলে C। এখানে পাচ্ছি দুইটা অক্সিজেন, আর এখানে পাচ্ছি একটা অক্সিজেন O3, তাহলে পাচ্ছি কি আমরা? Na2CO3। আর বাকি আছে কি দেখো, এখানে বাকি আছে CH3, আর এখানে বাকি আছে হাইড্রোজেন, তাহলে উৎপন্ন করবে CH4 মিথেন প্রস্তুত করতেছে। তাহলে আমরা কিন্তু এতগুলা বিক্রিয়ার সমন্বয় ইথেন থেকে মিথেনে রূপান্তর করলাম, ইথেন থেকে মিথেনে কনভার্ট হলাম, বা ইথেন থেকে মিথেনে রূপান্তর করলাম। ওকে, সো ঘতে যদি এগুলো লিখে দিই, তাহলে আমাদের ঘয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাবে। তাহলে ক, খ, গ এবং ঘ, এই চারটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করলাম। আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের সাথেই থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, নেক্সট পর্বে আবার দেখা হচ্ছে।